হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ শেষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক সহ কমপক্ষে 15 জন আহত হয়েছেন। এনসিপির দাবি, সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে তাদের উপর ছাত্রদল হামলা করে। অন্যদিকে ছাত্রদল বলছে, বিএনপির নেতৃবৃন্দ নিয়ে এনসিপির নেতারা নেতিবাচক মন্তব্য করায় সাধারণ মানুষ এই হামলা চালায়। শাকিল চৌধুরী তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের থানার মোড় এলাকায় হঠাৎই সংঘর্ষে জড়ায় এনসিপি ও ছাত্রদল কর্মীরা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। এর আগে দুপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে প্রথমে আজমেরীগঞ্জ উপজেলার শহীদ প্রাঙ্গণে সমাবেশ করেন এনসিপি নেতাকর্মীরা। এরপর সন্ধ্যায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে সমাবেশ হয়। এনসিপির অভিযোগ, কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ অন্যান্যরা সার্কিট হাউসে ফেরার পথে থানার মোড় এলাকায় তাদের উপর হামলা করে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতাদের স্থানীয় সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখে বলেও দাবি করেন তারা। বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। কিন্তু তারা রক্ত নিক, জীবন নিক, কোন সন্ত্রাসী এই বাংলাদেশের কায়েম হইতে দেওয়া হবে না। এই হবিগঞ্জ কারো বাপের না, এই হবিগঞ্জ কারো বাপের না। আমরা রাজনীতি করি, আমরা সমালোচনা করব। তারা কথার উত্তর কথাই। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি নেতাদের নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্যের কারণেই সাধারণ মানুষ এই হামলা চালায়। এতে ছাত্রদলের কেউ জড়িত নন বলেও দাবি করেন তারা। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আমরা যেটা শুনেছি যে ওনারা যাওয়ার পথে সাধারণ মানুষ তাদেরকে আটকানোর চেষ্টা করেছে, যে আপনারা যে গালাগালি করেছেন বা আপনারা এই ধরনের রাজনীতি পরিহার করতে হবে, এইভাবে ওনারা বলার চেষ্টা করেছেন। তারপরে শুনেছি যে একটু গন্ডগোল হয়েছে। এই আর কি। এ বিষয়ে হবিগঞ্জ পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। মনিরা কাজুরি, ৭১। জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে সরকার। এই জন্য দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, চলমান গ্যাস সংকট মোকাবেলায় বাংলাদেশকে সাধ্যমতো সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। শারমিন নীরার রিপোর্ট। সিএনজি স্টেশনে দীর্ঘ সময়ের অপেক্ষা কিংবা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত মাত্রায় জ্বালানি না পাওয়ার ছবিটা গেল এক সপ্তাহের। দেশে প্রতিদিন গড়ে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে ২৭০ কোটি ঘনফুটের, যার প্রায় অর্ধেক দেশীয় উৎপাদন, বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় চলতি মাসেই ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে কমেছে সরবরাহ, ফলে তীব্র হয়েছে দেশে গ্যাসের সংকট। সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটি সাধ্যমতো সহায়তা করবে বলেও আশ্বস্ত করেছে। আজকে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। তিনি বলেন, এলএনজি টার্মিনালের সংস্কারের মধ্যে আগামী সপ্তাহের শুরুতেই কিছুটা, আর তার পরের সপ্তাহে আগের মতো সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে এফএসআরইউ যে সমস্যা, অর্থাৎ তারা প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সাপ্লাই করতেন। আমরা আশা করছি আগামী সপ্তাহের প্রথমে এখান থেকে আমরা ইনশাল্লাহ ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট তারা গ্যাস সরবরাহ করতে সমর্থ হবেন এবং পরের সপ্তাহের শেষের দিকে বাকিটা অর্থাৎ পুরো এফএসআরইউ তারা ফাংশনাল করতে পারবেন। বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। জাপানিজ একটা টিম অর্থাৎ জাপানিজ প্রধান। শারমিন নীরা, ৭১, ঢাকা। প্রথমবারের মতো সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন দফতর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের বিষয়গুলো সভায় গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ক্যারিয়ার গঠনের সঠিক দিক নির্দেশনা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, প্রতিষ্ঠিত হওয়ার কোনো শর্টকাট নেই। সঠিক গাইডেন্স, দক্ষতা ও কঠোর পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি। ঢাকায় দিনাজপুর সাংবাদিক সমিতি আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সবুজ মাহমুদের রিপোর্ট। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান। আয়োজক ঢাকাস্থ দিনাজপুর সাংবাদিক সমিতি। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, জীবনে সফল হতে হলে হতাশার কোনো জায়গা নেই। অর্থাৎ ক্যারিয়ারের জন্য আপনার যে অ্যাডভাইস এবং প্ল্যানিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম, এবং আপনাকে চুজ করতে হবে আপনি কি হতে চান। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, ক্যারিয়ারিস্ট হইতে হলে আপনাদের জিনিয়াস হওয়ার দরকার নাই, আপনার ধৈর্য, কমিটমেন্ট এন্ড জিল থাকতে হবে। শুধু চাকরি নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান সমাজ কল্যাণমন্ত্রী। এই দিনাজপুরে পপুলেশন নিয়ারলি 3.7 মিলিয়ন। দিনাজপুরে আমার এলাকাতে পপুলেশন 1.1 মিলিয়ন আমার এলাকাতে। এখন এই এলাকায় আমি সবাইকে চাকরি দিতে পারবো? আমার এখন মেইন টার্গেট হচ্ছে যে আমি এদেরকে যত শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, এদেরকে আমি চাই যে আই ওয়ান্ট টু গিভ देम সাম স্কিল। অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুললেই দেশের উন্নয়ন আরও বেগবান হবে। আসুন আমরা আমাদের আগামী দিনের সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলি। ওই সাধারণ লাইনে পড়ালেখা নয়, আমরা এমন প্রযুক্তিগত পড়ালেখা তাদেরকে শিক্ষায় শিক্ষিত করব, তারা যেন বেকার না থাকে। বক্তারা বলেন, সঠিক দিক নির্দেশনা, সময় উপযোগী দক্ষতা এবং আত্মবিশ্বাস থাকলে তরুণরাই দেশ উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। যেসব রাজনীতিবিদ জনগণকে ছোট মনে করার উদ্যত দেখায় তাদের দলের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিএনপি নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার করা যাবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি। মঙ্গলবার বরিশালের গৌর নদীতে বৃক্ষরোপণ নিয়ে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। শফিকুল হকের রিপোর্ট। শত শত কোমল মুখ, হাতে স্বপ্ন, সামনে ভবিষ্যৎ, আর তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তথ্যমন্ত্রী। বার্তাটি স্পষ্ট, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, নতুন প্রজন্মেরও। মন্ত্রী মনে করেন, এখান থেকেই শুরু হতে পারে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় শিক্ষা। এই চারাটা একটা পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হবে, তখন তুমি একটা অনুভূতি পাবে যে ওই পরিপূর্ণ বৃক্ষটি তোমার হাতের উপরে, তালুর উপরে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে প্রকৃত অর্থেই প্রতিদিন একটা দায়িত্ব চর্চা করার মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। একদিকে যেমন আমরা এই বৃক্ষ মেলার মধ্য দিয়ে সকলকে উৎসাহিত করছি বৃক্ষায়নের জন্য, সবুজায়নের জন্য, যা আমাদের পরিবেশের জন্য, আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে এই দায়িত্বটা তোমাদের মতো তরুণীদের মধ্যে বন্টন করার মধ্য দিয়ে আমরা তোমাদের মধ্যে একটা দায়িত্ব বোধেরও জন্ম দিচ্ছি। এর আগে কৃষক দলের আয়োজনে গৌরনদীর কুতুবপুরে স্বনির্ভর খালের পারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। জনগণের উপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, তারেক রহমানের শত্রু, খালেদা জিয়ার শত্রু, জিয়াউর রহমানের শত্রু। মানুষ যেন কথা বলে যে আমাদের শাসন, আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু সেবা করার দায়িত্ব সবটাই কেবলমাত্র জনগণের জন্য।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। সেবামূলক কার্যক্রমে কোনো দুর্নীতি যেন না হয় সেদিকে নজর রাখারও তাগিদ দেন তথ্যমন্ত্রী। কার্ড বন্টন করার নামে কেউ যদি দালালির দায়িত্ব নেয়, প্রমাণ সহ আমাদের কাছে নিয়ে আসবেন। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী, কোনো দালাল থাকতে দেয়া যাবে না। শফিকুল হক, ৭১, বরিশাল। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হলেও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ভোটার তালিকার জন্য এরই মধ্যে সংসদ সচিবালয়ে চিঠিও দিয়েছে ইসি। সংবিধানে নির্ধারিত সময়ের মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে চলে এই বৈঠক। এই সময় সিইসি সহ ৩ নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত আছে বলে জানান সিইসি। চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। তিনি আরও জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করবে ইলেকশন কমিশন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। সংসদ অধিবেশনের মধ্যে কি নির্বাচন হবে স্যার? সংসদ অধিবেশনের মধ্যে কি রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব? না, সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে তার বিষয়ে ব্যবস্থা নেবে কমিশন। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। পরে নির্বাচন কমিশনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কী হবে, না থাকলে কী হবে, সিঙ্গেল ক্যান্ডিডেট হলে কি হবে, সিঙ্গেল ক্যান্ডিডেট না হলে কি হবে, ইত্যাদি বিষয়। মূলত নির্বাচনের পদ্ধতি বিষয়গত। আপনাদের একটা কৌতূহল হতে পারে যে নির্বাচনের তারিখটা কবে। এই তারিখ সম্পর্কে কোনো আলোচনা হয়নি, এবং যখন আলোচনা হবে বা তারিখটা নির্ধারিত হবে বা তফসিল ঘোষণার বিষয়টা আসবে, আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে ২৪ জুলাই শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই ক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। ধসে প্রাণ হারালেন এক নারী সহ ২ জন, আহত হয়েছেন ৭-৮ জন। মঙ্গলবার দুপুরে মিরপুর কলেজের পেছনে সীমানা প্রাচীর ধসে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের রাজধানী পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। দেয়াল ধসের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ইমতিয়াজ সরির প্রতিবেদন। দুপুর ১:৩০টার দিকে হঠাৎ বিকট শব্দে মিরপুর ২ নম্বরের লাভ রোড এলাকায় এই সীমানা প্রাচীরটি ধসে পড়ে পাশের সড়কের উপর। তখন ওই সড়কে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। দেওয়ালের নিচে চাপা পড়ে আহত হন কয়েকজন। হঠাৎ আমরা শুনতে পারতেছি যে একটা আওয়াজ আসছে। আমরা প্রথমে ভাবছি ট্রান্সমিটারটা ফাটছে। তা আমরা ওইখান থেকে বাইরে হয়েছি, বাইরে নেওয়ার সাথে সাথে দেখো দেওয়ালটা পড়ে গেছে। তা যে পড়ে গেছে আমরা সবাই দোকানদাররা মিললা দৌড় দিচ্ছি। দৌড় দিয়ে এই জায়গায় আহত ছিল, ওই জায়গায় আহত ছিল, সব জায়গায় আহত ছিল। ওই যে ওনার বোন বললো, আমরা মনে করেন ২-৩ জন উঠাইছি। তারপর শেষে দেখি যে ওনার বোন ওই ইটগুলো আছে বড় বড়, ওইটির নিচে চাপা পড়ে গেছে। বেশি লোক ছিল না, ৫০-৬০ জন লোক হইবে মহিলারা, আর পুরুষও একুলে। সেই দিতে আছে, আপনি মাল দিতে আছে। আমি ওই পর্যন্ত গেছি, আর মধ্যে শব্দ পাইছে। আমি এই এক্সিডেন্ট হয়েছে, ও দেখতে পাই না, আমি একুলে আইনি, আমি ওখানে দাঁড়াই গেছি। বোন চাল নিব ১ বস্তা, তো আমারও বলছে যে তুই জাগা, আমি পরে চালের বস্তা নিয়ে যাম। যাওয়ার ৫ মিনিট পরে কাহিনীটা হয়েছে। আমার চাচাতো বোন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা প্রাচীরটি সংস্কার না করায় এই দুর্ঘটনা হয়েছে। এই ওয়ালটাতে কোনো পিলারই নাই,
একটা পিলার ছাড়া তো আসলে আপনার রড পিলার ছাড়া তো একটা ইমারত টিকে থাকতে পারে না। অবস্থা যত খারাপের দেওয়ালেতে, এটা তো খুব ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে আহত 7-8 জনকে দ্রুত আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, পঙ্গু হাসপাতালে আসার আগেই নাসিমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়, অপরজন মারা যায় ঢাকা মেডিকেলে। আমাদের এখানে এখন পর্যন্ত 8 জন রোগী এসেছে, এর মধ্যে একজন মারা গেছে, সেটা এখানে হাসপাতালে আসার আগেই মারা গেছে। বাকি 7 জনের মধ্যে 2 জনের অবস্থা একটু ক্রিটিক্যাল। প্রাচীর ধসে পড়ার ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও এ বিষয়ে তাদের কোনো গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য আমরা পাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত করে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি স্থানীয়দের। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। মধ্যরাতে জরুরি বৈঠক শেষে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার রাতে একথা জানান সংগঠনটির প্রধান উপদেষ্টা গোলাম মোসাফফর। 5 দফা দাবি বুধবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতি। ঘটনার বিষয়টি জেনে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে তাদের নিয়ে ন্যাম ভবনে মঙ্গলবার মধ্যরাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক প্রধান সমন্বয়ক এবং সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে বৈঠকে বসেন অ্যাম্বুলেন্স মালিক সমিতি সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এ সময় শিমুল বিশ্বাস বলেন, আগামী 1 মাসের মধ্যে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির 5 দফা দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লাশবাহী ফ্রিজার, ভ্যান এবং অ্যাম্বুলেন্স লাশ থাকা অবস্থায় টোল নেবে না, এরকম একটা দাবি করেছে। 24 ঘন্টায় অ্যাম্বুলেন্সের জ্বালানি দিতে হবে চলাচলের সুবিধা। তা আমরা উভয় পক্ষ ওনাদেরকে ডেকে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই আগামীকালকে ভোর থেকে আহত যে ধর্মঘট সেটা প্রত্যাহার করতেছে। আর সরকারের পক্ষ হয়ে আমরা সরকারি কনসার্ন মিলে আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা একমত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাট্যভাবনা, সাহিত্য ও সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে 4 দিনব্যাপী আয়োজনের পর পর্দা নামল নজরুল নাট্যোৎসবে। সমাপনী দিনে মঞ্চস্থ হয় নজরুলের নাটক হারাবনের বিয়ে। নাট্যপ্রেমীদের উপস্থিতিতে উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। নজরুলের নাটক শুধু সাহিত্য সম্পদ নয়, মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক জাগরণের এক অনন্য দলিল। তাই নজরুল চর্চার প্রচার প্রসারের জন্যই বাসরে একটি নজরুল চর্চা কেন্দ্র আয়োজন করেছিল 4 দিনের এই নজরুল নাট্যোৎসব। সমাপনী দিনে মিঠোপথ থিয়েটারের প্রযোজনে মঞ্চস্থ হয় কাজী নজরুল ইসলামের নাটক হারাধনের বিয়ে। ব্যঙ্গরস, সামাজিক বার্তা ও শিল্প সৌন্দর্যে সমৃদ্ধ এই নাটকটি প্রশংসিত হয় দর্শকের কাছে। উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খয়ম। আমরা চাই যে নজরুলের প্রত্যেকটা শিল্পকর্মকে, প্রত্যেকটা শাখায় যতগুলি শাখাতে উনি এখানে ভূমিকা রেখেছেন, তার সৃষ্ট কর্ম আছে, সবগুলোকেই আমরা এখানে মানুষের সামনে তুলে ধরতে চাই, যাতে মানুষ সেখান থেকে তার চেতনায়, তার মনে, তার মনোজগতে, মননে একটা ভিন্ন একটা মাত্রা যোগ করে, যা তাকে একটা প্রকৃত মানুষ হিসেবে এবং প্রকৃত দেশপ্রেমিক এবং একটা মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। অনুষ্ঠান বক্তারা জাতীয় কবির নাট্য সাহিত্য নিয়মিত মঞ্চায়ন ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আরো বিস্তৃতভাবে তুলে ধরার গুরুত্ব আরোপ করেন। আমি খুবই আশাবাদী এবং মনে প্রাণে বিশ্বাস করি আগামী 50 বছর পর বাংলাদেশ নজরুলময় হবে। 4 দিনের এই উৎসবে দেশের বিভিন্ন নাট্যদল নজরুলের নাটক ও লেটো নাটক মঞ্চস্থ করে। প্রতিদিন দর্শক, নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যম কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখরিত হয়ে ওঠে। আমি বলি, শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা করো, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। বুলবুল আহমেদ জয়,
71 ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।